আমরা বাঙালি, আবার আমরা সিলেটি বাঙালি, এই বিষয়টা যেন আমরা ধারণ করতে পারি এবং সিলেটের ইতিহাস, সিলেটের ঐতিহ্য, সিলেটের সংস্কৃতির যেন আমরা টিকিয়ে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, এই আশাবাদ আমি সবার কাছে রাখি। প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গপসপ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা স্টুডিওত উপস্থিত আছেন আমরা লগে ডক্টর শ্যামলকান্তি দত্ত, তাইন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কলেজের সহকারী অধ্যাপক এবং তাইন সাহিত্য চর্চা ও গবেষণায়ও নিয়োজিত আছেন। তো আক্কা আমরা আজকে তান লগে গপসপ করমু, তান সম্পর্কে জানমু, তান ভালো লাগা মন্দ লাগা এবং আরও বিভিন্ন বিষয়ে আমরা তান লগে আলাপ করমু। তো আক্কা আজকে তান লগে গপসপ করি। আসসালামু আলাইকুম শ্যামলদা, ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? তো জি আছি, ভালো আছি। তো আচ্ছা শ্যামলদা, আমরা আসলে যতটুকু জানি আপনি সাহিত্য চর্চার লগে আসেন, তারপরে আপনি অদ্য মনে হয় আপনার একটা বই পাবলিশড হয়েছে, সিলেটের উপভাষা, ব্যাকরণ ও অভিধান, এটা। তো আমি আসলে জানতাম চাইমু আপনার যে এই যে অভিধানটা আপনার ইয়ে করছেন, পাবলিশড হয়েছে যেটা, ওটা সম্পর্কে আমি আপনার কাছে জানতাম চাইমু একটু, যদি আপনি কইতা। ফলে আমি বাংলা বিউয়ের দর্শক শ্রোতা এবং কলাকুশলী এবং সংশ্লিষ্ট যারা আছেন আপনারা সবে আদাব এবং সালাম জানাই। আমি মূলত সিলেটের সন্তান, কিন্তু পড়াশোনা করছি এমসি কলেজ থেকে ইন্টার পাস করিয়া চিটা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করছি। তো চিটাং যখন ভর্তি হই, প্রথম চিটা ইউনিভার্সিটি যখন ভর্তি হইলাম, তখন আমি প্রথম সিলেটের বারে গেছি, যে কারণে শুদ্ধ মারতাম পারতাম না। এবং চিটা ইউনিভার্সিটিতে আমরা প্রায় 100 জনের মাঝে আমরা মাত্র 2 জন আসলাম, একজন সুনামগঞ্জর আর একজন আমি কুলাউড়ার। তো আমি যখন খতাব মারতাম, শুদ্ধ মাতা যাইতাম, আমার সিলেটি টান আর যাইতো না, ইতা লইয়া তারা আশাআশি করতো। তখন আমার এক সময় মনে হইতো যে বিষয় নিয়ে আমার ইয়ে করা হয়, আশাআশি করা হয়, এই বিষয়টাই আমার পরিচয় যদি হয় কোনোদিন, গর্ব যদি হয় যে আমি এই বিষয়ে কাজ করছি, যে আমি সিলেটি এবং সিলেটি ভাষা নিয়ে কাজ করছি, এই জিনিসটা যেমন আমি করতাম পারি। তখন থেকে আমার ভিতরে ভিতরে একটা ইচ্ছা আছিল যে সিলেটি ভাষার যে ব্যাকরণ, এবং সে সময় দেখতাম আমি যে বাংলা ব্যাকরণ মানুষে ভয় পায়। এখনও দেখি যে অধিকাংশ আমার আত্মীয়স্বজনের মাঝেও দেখি অনেক ছাত্র আছে, হ্যাঁ সব সাবজেক্টে A+, কিন্তু বাংলা ব্যাকরণও পাইছে কম, অথবা জিগাইলে হয় যে বাংলা ব্যাকরণও তো মুখস্থ করছে, কিছু বুঝি না, আর পড়তেও ভালো লাগে না। তখন আমার মনে হতো যে বাংলা ব্যাকরণ এখানে পড়তে ভালো লাগে না, ব্যাকরণ তো একটা বিজ্ঞান। তাহলে এই জিনিসটারে বিজ্ঞানের দৃষ্টিতে যদি আমরা দেখিয়া এই জিনিসটারে আমি তুলিয়া ধরতাম পারি, একটা দিক। আবার মনে হইতো যে বিভিন্ন জনের লগে মারতে মনে হইতো সিলেটি না ভাষা না উপভাষা, তো বাংলা ভাষা তো ভাষা, সিলেটি ভাষা কি ভাষা না উপভাষা, তাহলে বাংলার সাথে কি সিলেটি আলাদা? তো এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করলাম যে না, তাহলে এই বিষয় নিয়ে আমি কাজ করা দরকার। বুঝছি, আপনার ওটা থেকে আমার আগ্রহ হয়েছে, আগ্রহটা আইছে। এই আগ্রহ থেকে আমি তখন অ্যাপ্লাই করলাম এবং পিএইচডি কোর্সে ভর্তি হইলাম, এবং পিএইচডি কোর্সে আমি ভর্তি হইলাম 2000, এমফিলে ভর্তি হইলাম 2001, পিএইচডি ভর্তি হইলাম 2006, কিন্তু আবার গবেষণাটা জমা দিছি 2013 জমা দেওয়ার পর এটা নিয়ে এর আগে যারা গবেষণা করছেন তারা কইছেন সিলেটি ভাষায় মহাপ্রাণধ্বনি নাই, সবগুলো অল্প প্রাণ। আমি কইলাম মহাপ্রাণধ্বনি আছে। তার আগে যারা কাজ করছেন কেউ কইছেন সিলেটি ভাষায় সুর আছে, সুরটা ব্যঞ্জন ধ্বনিত, অল্প প্রাণ মহাপ্রাণের মাঝে একটু সুরের বিষয়। আমি বলছি না, সুর তো স্বরধ্বনির বিষয়, স্বরের সাথে সুর, সুর যে স্বরধ্বনির বিষয়, এই বিষয়টা এর আগের কেউ সিলেটি ভাষায় এই বিষয়টা আনছিল না। তখন আমি এই বিষয়টা আনলাম। এই বিষয়টা আনিয়ে যখন আমার গবেষণা শেষ হইল, রেজাল্ট পাইলাম আমি 2015। পিএইচডির রেজাল্ট পাওয়ার পর বই করার যখন গেলাম, তখন কইল যে এই যে তথ্য আপনার দিছেন, এটা লাগি তো কিছু অভিধানের কাজ করছেন। আমি যে অভিধান করছিলাম পুরাটা শেষ করছি না, স্বরবর্ণ করছি। তখন গবেষণা পিএইচডি হওয়ার রেজাল্ট হওয়ার পরে আমি ব্যঞ্জন বর্ণের অভিধান অংশটা শেষ করলাম 2018। শেষ করে আমি জমা দিলাম। আমার বইটা বাইরেছে 2019 সালে, হ্যাঁ সরি 2018 সালে বইটা বাইরেছে আমার, বৈশাখ মাসও গিয়া বইটা বাইর হইল, সিলেটের উপভাষার ব্যাকরণ ও অভিধান নাম দিয়া। এর আগে যে কাজ হয়েছে সিলেটি ভাষার উপর, আরও 2টা পিএইচডি আমরা সিলেটি 2 জন মানুষও করছেন। একজন হলো ডক্টর জফির সেতু, সিলেটের উপভাষার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ। একজন হলো ডক্টর শেলু বাসিদ, তাই করছেন সিলেটি ভাষার সাংগঠনিক বিশ্লেষণ। তো এই 2টা কাজের পর আমি চিন্তা করছি যে ব্যাকরণ, পুরা সিলেটি ভাষার ব্যাকরণটা আমি তুলিয়া ধরে। এখন এই ব্যাকরণটা তাহলে আমি সিলেটি ভাষার ব্যাকরণ করলাম, বাংলা ভাষা কি দূরে না বাংলা ভাষার কোনো কাজে লাগবো? আমি মনে করি সিলেটি ভাষাটা বাংলা ভাষার একটা অংশ,
এই হিসাবে যদি আমি সিলেটি ভাষার যদি মূল খাজটা তুলিয়া ধরি তাহলে বাংলা ভাষার কাজও সহজ হইব এবং সিলেটি ভাষার অনেক শব্দ যখন বাংলা ভাষার ঢুকবো তখন বাংলা ভাষাও অনেক সমৃদ্ধ হইব এবং বাংলা ভাষার বাঙালি যে কোনো বাঙালি যে সিলেটি ভাষার হাসন রাজার গান, রাধা রমনের গান বা শাহ আব্দুল করিমের গান, যে সিলেটি ভাষায় যে গান, এই গানগুলো বুঝার লাগিয়া তারা এই ভাষার অভিধান বা এই ভাষার ব্যাকরণটা তারা যদি বুঝে তাহলে অন্য অঞ্চলের শিল্পীও সিলেটি গানটা গাইতে পারবো। আপনার এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা নিয়ে এই বিষয়গুলো আমার চিন্তার মধ্যে কাজ করছে। একদিকে আরেকটা জিনিস আছে যে আমি যে সিলেট জন্ম নিছি সেই সিলেটের লাগি যদি আমি কোনো কাজ করিয়া যাইতে পারি, আমার যে জন্ম ঋণ, যে সিলেটে আমি জন্ম নিলাম, যে ভাষা আমি শুনলাম মায়ের মুখ থেকে, সেই ভাষারে আমি রাখিয়া যেতাম পৃথিবীতে। আপনি একটা মহৎ উদ্দেশ্যে এটা শুরু করছিলাম বা এটা আপনি সফল হইছেন। আর আমরা আসলেও আপনার মানে শুভকামনা জানাইলাম আপনি আরও বালা আরও কিছু আনবা আমরা লাগি সিলেটর আরও উন্নতিতে বা খালি সিলেট নাই সমগ্র বাংলাদেশের মানুষের যাতে আপনার এই ধরনের সৃষ্টি থাকি যাতে পায় উপকৃত হয় আর কি। তো আসলে এখন যে চর্চাটা, ভাষার যে চর্চা, আপনি কিতা মনে করেন যে বর্তমান যে ভাষা চর্চা, সিলেটি ভাষার যে চর্চাটা হয়, এটা কিতা আপনার এই ক্ষেত্রে আপনার মতামত কিতা, যে ভাষার চর্চা কিতা সঠিকভাবে হয় ওর না এটার কোনো ভুলভাবে সমস্যা আছে কিনা? আমি প্রথম কথা হইলো, আমার প্রথম হইলো সিলেটি ভাষারও যেরকম আমরা টিকে রাখা দরকার, ঠিক একইভাবে আমরা রাষ্ট্রভাষা বাংলা ভাষারও টিকে রাখা দরকার। আমরা দেশের আমরা আন্দোলন করছিলাম 52 ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলা। যদিও গান আছে ওরা আমার মুখের ভাষা খাড়িয়া নিতে চায়, কিন্তু মুখের ভাষা কিন্তু কেউ খাড়িয়া নিতে পারে না, রাষ্ট্র মুখের ভাষা খাড়িয়া নিতে পারে না। কিন্তু রাষ্ট্রীয় কাজ করার সময় আমার কথা আছে সংবিধানে আছে বাংলা ভাষা রাষ্ট্রভাষা, কিন্তু আমার দেশের রাষ্ট্রীয় কাজ এখন আমি দেখি আর যে কম্পিউটারের কারণে বোর্ডের সব শিক্ষা বোর্ডের সব কাগজপত্র ইংলিশ মিডিয়ামে, সার্টিফিকেট মার্কশিট ইংলিশ মিডিয়ামে। আবার লেখাপড়ার ক্ষেত্রেও একটু ধনী হয়ে গেলেও আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করালাম। আবার একদম গরিব যারা, তারা যার মাদ্রাসায় আরবি মাধ্যমে, তাহলে মধ্যম একটা শ্রেণী আমরা বাংলা পড়িয়ার। এবং এই বাংলা পড়তে গিয়ে আমরা সিলেটি মানুষরা যে মূল বাংলা ভাষা থেকে সিলেটি ভাষার যে ব্যবধান, এই ব্যবধানের কারণে অন্য অঞ্চলের বাচ্চারা তুমি থেকে তোমার যখন যায় তয়কার মহাকার তোমার, কিন্তু সিলেটি বাচ্চারা লেখার সময় লিখিলায় তোমার। ঠিক আছে, সিলেটি উচ্চারণের কারণে। তো এই ক্ষেত্রে দেখা যায় কি আমরা যে নতুন যে আগামী যে প্রজন্ম, তারা একটু মাইর খার ভাষার দিক দিয়ে। এই কারণে আবার অনেক গার্ডিয়ানে মনে করে যে না, আমার বাচ্চারে আমি সিলেটি কইতাম না। সিলেটি গাইলে শুদ্ধ আবৃত্তি করতে গিয়ে ভুল করিলাম, শুদ্ধ গান গাইতে গিয়ে ভুল করিলার, লেখার সময় ভাই বোন বোন না লিখিয়া বোন লিখিলার, তাইলে আমি সিলেটি শিখাইতাম না, সিলেটি টানাইব। কিন্তু আমরা দেখি যে আমরা ঠিক প্রতিবেশী দেশও দেখি তারা হিন্দি শিখের, ইংরেজিও শিখের, আবার তার নিজের বাংলা ভাষাও শিখের। অর্থাৎ একটা মানুষ ইচ্ছা করলে যে 3-4টা ভাষা শিখতে পারে এবং এটা কোনো বিষয় নাই। বা সিলেটের মাঝে যে আদিবাসী যারা আছে, যেমন সিলেটের মধ্যেই আছে এই যে চা শ্রমিকরা আছে, চা শ্রমিকের মধ্যে কিন্তু আরও অনেকগুলো জাতি, কেউ হইলো মুন্ডরা, কেউ হইলো অস্ট্রিক, কেউ হইলো দ্রাবিড়, এদের মধ্যে বিভিন্ন শাখা আছে। কিন্তু আমরা এখন কইলে চা শ্রমিক, তারার মধ্যে আলাদা ভাষা আছে। তাইলে তারা এই ভাষাটাই গড় কথা কর, বাজারও গেলে কর সিলেটি ভাষা, কিন্তু পড়া শিখের আবার প্রমিত বাংলায়, আবার তারা ইংরেজিও শিখের। তারা যদি এতগুলো ভাষা শিখতে পারে, আমার সন্তানরা বা আমরা সিলেটি এবং পাশাপাশি শুদ্ধ বাংলা বা প্রয়োজনে বিদেশ গেলে ইংরেজি আমরা শিখতে পারতাম না, এটা মনে হয় আমরা একটু বা এই বিষয়ে মানুষের একটু সচেতন করা দরকার। এই বিষয়ে আসলে ওই যে আমরা আগামী প্রজন্ম যে ফিসাইয়া ফোরের যে আঞ্চলিক ভাষাটাতে সে আস্তে আস্তে কিন্তু তার মধ্যেও আইওর যে এই ভাষাটা ভাল লাগে না, এটা মনে হয় কীরকম একটা খাসরা লাগে। অনেক বাচ্চারা এই ধরনের করে তারা মত জানায়। তো এই আসলে এটা থেকে আমরা বাড়িয়ে যেতাম কিলান। এটার কিন্তু দুইটা দিক আছে। একটা হইলো যে পুঁজিবাদ এবং বিশ্বায়নের কারণে আমি আঞ্চলিক মানুষ না, আমি বিশ্বের মানুষ। তাহলে বিশ্বের ভাষা একটা ভাষা শিখবো, ইংরেজি শিখবো একদিক। আবার দেখি এই বিশ্বায়নের কারণে এই পুঁজিবাদী ব্যবস্থায়ও পুঁজিবাদী তার পণ্যর বিজ্ঞাপন দেওয়ার লাগে, কিন্তু আঞ্চলিক ভাষায় বিজ্ঞাপন দেয়। রবি সিলেটি ভাষায় বিজ্ঞাপন দেয়, বা ওই যে বিকাশ সিলেটি ভাষায় বিজ্ঞাপন দেয়, কারণ তার দর্শকরে পাওয়ার, তার সাধারণ মানুষ গ্রাহকরে পাওয়ার লাগে। তাহলে অনেকে মনে করে যে বিশ্বায়নের কারণে মনে আঞ্চলিক ভাষা আড়াই যাইব গিয়া, কিন্তু আসলে এটা কিন্তু নাই। এবং এই বৈচিত্র্য, যে কোনো জিনিসের যতটা বৈচিত্র্য থাকে, বৈচিত্র্যের মধ্য দিয়েই ঐক্য সম্ভব। আমরা অনেক সময় মনে করি যে সবগুলোরে একজাত বানাই লিতাম,
সে এক বাগানো হল কি একজাত গাছ লাগাইলে হয় না, এক ফুকইর খালি একজাত মাছ ফালাইলে হয় না। কিছু মাছে উফরর ইয়ে খায়, কিছু মাছে খায় উফরর, কিছু মাছ খায় মাজর, কিছু মাছ খায় নিচর। তিনজাত মাছ মিলিয়েও পৃথিবী ফুকইর তৈরি হয়। ঠিক মানুষের মাঝেও কিছু সিলেটি মাতবো, কিছু শুদ্ধ মাতবো, কিছু ইংলিশ মাতবো, হ্যাঁ। এবং এক অন্যের মাত যদি বুঝতে না পারে, আমরা আগামী প্রজন্মের যদি মনে করি যে আঞ্চলিক ভাষা তো লুপ পাই দিব, আঞ্চলিক ভাষা শিকারির দরকার নাই, হে শুদ্ধ ভাষা শিখতে পারতো না, হে তো কয়দিন বাদে রাধা রমনের গান বুঝতো না, হে আব্দুল করিমের গান বুঝতো না, তাহলে তো আমরা একদিক দিয়ে এটা থেকে বঞ্চিত করলাম। এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি আর মাটির প্রতি টান যদি আমরা না থাকে, তাহলে শিকড়বিহীন গাছের যে অবস্থা হয়, আমরা শিকড় কিন্তু আমরা যদি পানি না দেই, চর্চা না করি, এই বিষয়গুলো মনে হয় আমরা ভাবা উচিত বলে আমি মনে করি আর কি। হ্যাঁ, ঠিক আছে। আসলে প্রিয় দর্শক, আমরা আসলে আমরা নতুন প্রজন্ম যারা, তারারে আসলে আমরা যে আঞ্চলিক ভাষা এটা সঠিকভাবে তারারে ইয়ে করতাম, চর্চা করাইতাম। অবশ্যই তারারে আমরা এখান মনে করতাম না যে এটা খাসরা ভাষা, মানে বাচ্চান্তরে আমরা ভাষার যদি যারা মা বাবা আছে, গার্ডিয়ানরা, তারা যদি ভাষার চর্চা না করাই, আঞ্চলিক ভাষার চর্চা, তাইলে তারা কিন্তু দূরই রয়ে যাব এবং একসময় দেখা যাইব আমরা যে আঞ্চলিক যে ভাষাটা বিলুপ্ত হয়ে যার আস্তে আস্তে। তো আমরা চাইমু আপনারা সচেতন হইবা, অবশ্যই বাচ্চারা ইয়ে করবা, আঞ্চলিক ভাষাটা তাকে দূরই রাখবা না, আপনারা তারারে ইয়ে দিবা, সাপোর্ট দিবা। তো দাদা, আসলে আপনি যেহেতু কইছেন এমসি কলেজের স্টুডেন্ট আসলাম আপনি এক সময়, তো আপনি বর্তমানে যে পরিস্থিতি এমসি কলেজ যেটা কাহিনী হয়েছে আপনি তো জানেন, তো এই ক্ষেত্রে আপনার মতামতটা কি? তা সেনে এই অবক্ষয়, এই অবক্ষয়ের কথা কইতে গেলে হইতেব আমরা বাঙালি এমন এক জাতি, আমরা যে স্বাধীনতা আনিয়ে দিল, তারে যারা পাকিস্তানি এতদিন বন্দি করে রাখলো তারা হত্যা করতে পারলো না। আর আমাদের দেশের সৈনিকটাও, আমাদের দেশের সৈনিকরা মারছে, কিন্তু পেছনে যে যারা জড়িত আছিল, যে আন্তর্জাতিক চক্র আছিল, এটা হয়তো আমরা এখনও চিহ্নিত করতে পারছি না। এটা একটা ব্যর্থতা। এবং এই সামরিক শাসনের আমলে ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনীতি রয়েছে না। ছাত্র রাজনীতি, ছাত্রর হাতে আমাদের কোনো এক সামরিক শাসকে কইসলা, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্ট করতে গিয়ে ছাত্ররা থেকে কলম সরাইয়া কোনো এক সময় ছাত্ররা তো টাকা আইছে এবং ছাত্ররা তখন টেন্ডারবাজিতে জড়াইছে। এবং এই টেন্ডারবাজি বা পাশাপাশি রাজনীতি আর রাজনীতিবিদের হাতে নাই। আমাদের রাজনীতি এখন পুঁজিপতি বা ব্যবসায়ী শ্রেণীর হাতে বা পুঁজিবাদের হাতে। আর পুঁজিবাদ থেকে পুঁজ নিঃসরিত হইব, পুঁজবার হইব, এই পুঁজে আমরা আক্রান্ত আমি মনে করি, পুঁজিবাদের পুঁজ। এই যে সামাজিক যে অবক্ষয় যেটা, এটা থেকে উত্তরণের পথ কিটা? এটা থেকে উত্তরণের একটা দিক থেকে কিন্তু শিক্ষাক্ষেত্রে আমরা যে বড় সমস্যা, আমরা এখন এই যে সেমিস্টার সিস্টেম আনছি পড়ালেখার ক্ষেত্রে, সেমিস্টার সিস্টেম এটা কিন্তু আমরা সংস্কৃতি বিমুখ করছে। একটা ছেলে আগে অনার্সে ভর্তি হইলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার পর্যন্ত চিন্তা করছে, নাটক করছে, গান গাইছে, ইয়ে করছে। এখন ভর্তি হওয়ার পরে চিন্তা করে 3 মাস বাদে আমার একটা সেমিস্টার পরীক্ষা। কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হইলে, আমরা এমসি কলেজে ভর্তি হয়েছি 1986, ফার্স্ট ইয়ারও ক্লাস করছি, এর ক্লাসের বাইরে অন্য পড়াশোনা তেমন একটা আমরা করছিও না হইতে গেলে। হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে নিজে পড়াশোনা করছি, টেস্ট পরীক্ষার পরের 3-4 মাস ভালো করে পড়ছি, আবার ইন্টার পরীক্ষার বোর্ড বৃত্তিও পাইছি, কিন্তু পড়াশোনা করছি টেস্ট পরীক্ষার পরের 3 মাস। কিন্তু এখন আমার নিজের ছাত্ররে আমি যখন দেখি ভর্তি হওয়ার পরে 1 মাস পরে তার টিউটোরিয়াল পরীক্ষা, এই টিউটোরিয়াল পরীক্ষা ফেল করলে তার বাপর কাছে যাইব, SMS যাইব। তাহলে প্রতি মাসে মাসে যদি তার পরীক্ষা থাকে বা অনার্সও যদি সেমিস্টার থাকে, তাহলে হে তো সংস্কৃতি চর্চা করা সম্ভব না। আর যেহেতু এ সংস্কৃতি চর্চা করতে পারেন না, সে সাংস্কৃতিকভাবে বিকশিত হন না। রবীন্দ্রনাথে কইছিল যে অন্যান্য প্রাণী জন্ম নিয়েও প্রাণী, আর মানুষ জন্ম নিয়ে মানুষ হয় না, তারে দীর্ঘদিন সাধনা করতে হয়। আর সাধনা মানে মুখস্থ পড়াশোনা নয়, তারে শিল্প, সাহিত্য, সংস্কৃতির জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন করিয়া শুধুমাত্র মুখস্থ করাইয়ার আমরা খালি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়ার, হ্যাঁ, আর স্বপ্ন দেখার ডাক্তার আর ইঞ্জিনিয়ার, আমরা মানুষ বানাইতে পারলাম না। ঠিক আছে, আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, এই মানুষ যদি আমরা বানাইতাম না পারি, তাইলে আমরা মানুষের মতো আচরণও পাইতাম না। তো আপনি কইতাছেন যে এই ব্যবস্থাটা যদি না হইতো, তাইলে হয়তো আমার আগর যে সিস্টেম আছিল ওটাও আমরা লাগি বেটার আছে একদিক দিয়ে হয়তো, তাইলে আমরা এই সাংস্কৃতিক চর্চাটা করতে পারতো বাচ্চারা, তখন সাংস্কৃতিক ক্ষেত্রে বিকশিত হইতো। এবং নারীর সাথেও যে একসাথে বন্ধুত্ব হয়, নারী যে পণ্য নয়, নারীর লোকে বন্ধুত্ব করা যায়, একসাথে আড্ডা দেওয়া যায়, একসাথে নাটকে অভিনয় করা যায়, অভিনয় করলেও যে প্রেম হয়ে যায় না, বা প্রেম হয়ে গেলেও যে এটা বিচ্ছিন্ন কি
এই নিন্দনীয় কিছু এমন যে নয়, এই ধারণাগুলো আমরা বর্তমান এই যে যুব সমাজের মাঝে বা ছাত্রছাত্রীর মধ্যে নেই। যে বাচ্চাটা একটা মেয়ের সামনাসামনি দাঁড়াইয়া মাত্র ডরায়, এই বাচ্চাটাও কিন্তু মেয়েটারে ওই পিছন থেকে সাউন্ড করে। যে বাচ্চাটা সাউন্ড করে এই বাচ্চা কিন্তু সামনাসামনি মেয়েরার সাথে কথা হয় না। তাহলে এই বিষয়গুলো দূরীত করার লাগে আমরা যেটা দরকার আছে, আমরা সাংস্কৃতিক চর্চা, সাংস্কৃতিক বিকাশ, যে জিনিসটা আমরা বাচ্চাদের এই সুযোগটা আমরা দিতে পারলাম না। আচ্ছা, তো সাংস্কৃতিক চর্চাটা আপনি হয় আমি ওটা থেকে একটা বলি আপনারে যে সাংস্কৃতিক চর্চা, এই যে সাংস্কৃতিক চর্চা এখন এই যে চর্চাটা সাংস্কৃতিক চর্চা কিন্তু এখন আপনার মনে হয়নি যে সঠিকভাবে সংস্কৃতি চর্চা একদিকে আমরা যে আমি কইব যে বাংলাদেশে যদি একটা জরিপ চালানো হয় যে বাংলাদেশে এখন ঘরে ঘরে টিভি আছে, যদিও টিভি দর্শক কমে গেছে, এখন ইউটিউব দর্শক বেশি হয়ে গেছে। টিভি দর্শকের মধ্যে যদি জরিপ চালানো হয় তাহলে কত % বাংলাদেশের টিভি দেখে? যেমন কয়দিন আগে দেখলাম পুজোর মধ্যে আমার সন্তানরাও একটা পর্যায়ে 2-1টা বাংলা গান গেয়েও হিন্দি গানের লগে নাচক লাগে। তাহলে সংস্কৃতি তো আমার নিয়ন্ত্রণে নাই, সংস্কৃতির আগ্রাসন শুরু হয়ে গেছে। এই আগ্রাসনটাকেই মুক্ত করার লাগে আমার সংস্কৃতিটাও বিকশিত করতে হইব। আমার সংস্কৃতির আজকে হাসন রাজার গান, রাজা রমনের গান বা শাহ আব্দুল করিমের গান আমার ইয়াং জেনারেশন কয়টা বাচ্চা গান, কয়টা বাচ্চায় জানে, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করা দরকার মনে। তো এই যে এটা যে আমরা আবার এটারে ঠিক জায়গা নিয়ে আইতাম, যে নিয়ে আওয়ার ইয়েটা কিতা, সোর্সটা কিতা, যে কীভাবে এটারে আমরা আবার ঠিক করতাম পারি। আগর সংস্কৃতি চর্চা এবং এখনকার সংস্কৃতি চর্চার মাঝে কিন্তু বহুত পার্থক্য আসলে সময়ের পরিবর্তন হইব। কিন্তু আমি যখন দেখি, আমি আমার ব্যক্তিগত খয়ার যে আমি যখন দেখি যে আগে গান আছিল, আমরা গ্রামের মানুষও যাত্রা গান হইতো, গ্রামও দেখতাম যাত্রা গান শুরুর আগে গান গাইতো। একটু আগে খাটিয়ে কইলিরাম, একটু আগে যে কইলা আপনার যে ফুজাত, আপনারা আগে সিলেট মানে আমরা যে আঞ্চলিক গান, তারপরে আমরা দামাইল সিলেটি দামাইল হইতো, রাধা রমন, তারপরে বিভিন্ন যে গানগুলো হইতো, এখন কিন্তু এগুলো হয় না, বা ওইলেও একটা দুইটা ওই পরে যায় কি তারা কিতা কইরাম এটা ছুটিজার লাগে। এখন তো আপনি 2টা-3টা ফাইরা, কিন্তু আগামীতে বুঝা যার আর কি যে 2টা-3টা ফাইতা নাই। এটাও তো মানে এই আমাদের প্রজন্ম আছে, হয়তো দেখা যায় যে বাবা মারে একটু খুশি করি, বাবা মারে খুশি করার লাগে বাবা মা যতক্ষণ আসেন 2-1টা দামাইলের গান গাই বা গান গাই। কিন্তু আমি আবার কইলাই খাটিয়া যে কিন্তু তারা তো মনে প্রাণে ছাড় নাই, মনে প্রাণে এটা ছাড় না। এই জিনিসটা আমি এটার বিপরীত যদি আমি হই তাইলে হইব যে আমি এই কেটা কনজারভেটিভ বা রক্ষণশীল। পৃথিবীর সংস্কৃতি বদলাবে, ভাষা বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু এই বদলটা কোন দিকে যাচ্ছে, এই বদলটা আমরা উপকারে আর কি না। যখন আমার রাষ্ট্র যখন পুরস্কার দেয়, আগে গান আছিল সালাম সালাম হাজার সালাম, এখন রাষ্ট্র তারে পুরস্কার দেয় আসসালামু আলাইকুম বিআইন সাহেব। এই গানরে যখন রাষ্ট্র পুরস্কার দেয়, রাষ্ট্র যখন এই গানরে পুরস্কার দেয়, তাহলে আমার সংস্কৃতিটা কোন দিকে যাইব? আমি শুধু রাষ্ট্রের দোষ দিছি না, হ্যাঁ রাষ্ট্রের একটা অবদান আছে, ভূমিকা আছে, পাশাপাশি আমরা যারা দেশের সংস্কৃতি কর্মী, যে দেশের মানে মানুষ যারা বুদ্ধিজীবী আছে বা যারা নিয়ন্ত্রণ করে সংস্কৃতির অবদান রাখতে পারে, সাংস্কৃতিক কর্মী, তারারও মনে হয় এক্ষেত্রে আরেকটু জোরালো ভূমিকা রাখা উচিত। কিন্তু পুঁজিবাদের কারণে সবাই পুঁজির দিকে তাকাইয়া কিভাবে পুঁজির সাথে সম্পৃক্ত আমি হইমু, ওই চিন্তায় আমরা ব্যস্ত থাকায় আমার মনে আমরা কেউ মাটির দিকে তাই চাইয়ান না। ঠিক আছে, আচ্ছা দাদা, বহুত সময় তো আমরা আলাপ হইল। এখন আমি আমার মনের যে আপনার মানে দর্শকেও হয়তো চাইবা যে তারা তো হলে গফু কররা, আমি যদি আপনার কাছ থেকে সামান্য আপনার কোনো এই যে আপনি যে ইয়েটা করছেন, যখন পিএইচডি করছেন তখন আপনার কোনো যেমন খুব বেশি আপনার নাড়া দেয় এরকম কোনো ঘটনা বা গল্প আসেনি যেটা মনে হইলে আপনারা এখনো মানে চমকে উঠেন যে ও ধরনের কাহিনীর ওই ফরসি বা ওইসে? আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমি যখন ভাবি যে আমার মনে হয় আমি সিলেটি ভাষা নিয়ে যে কাজগুলো হয়েছে এর আগে, প্রথম আমরা মোহাম্মদ আব্দুল হাইয়ের যে প্রবন্ধ, তার আগে এই যে সৈয়দ মুস্তফা আলী যে প্রবন্ধটা লেখলা, এই সিলেটি প্রবন্ধ, এটার প্রতি উত্তর দিতে গিয়া লেখলা মোহাম্মদ আব্দুল হাইয়ের যে প্রবন্ধ। এরপরে নীরবে সিলেট থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ করিয়া গেছেন প্রফেসর অধ্যাপক আসদ্দর আলীর যে কাজগুলো, এই কাজগুলো যদিও আমরা 21শে পদক টানে দিছি, কিন্তু এই কাজগুলো আরও আমরা বিস্তৃতভাবে প্রচারণা চালাইতে পারছেন। তার কাজটা হয়তো একাডেমিক নয়, কিন্তু নীরবে তাই একলা যে কাজগুলো করিয়া গেছেন, যে সংগ্রহ করে রাখিয়া গেছেন, এই সংগ্রহগুলো কিন্তু
আমরা ভালোভাবে নিতে পারছি না। আরেকটা দিক হইল যে সিলেটের উপভাষা সংগ্রহ করিয়া যে আঞ্চলিক ভাষার অভিধান লেখছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা করছিল, আমি এই বইটা দেখতে গিয়ে দেখছি এমন অনেক শব্দ আছে যেটা সিলেটি ভাষার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এই শব্দগুলো সিলেটি না। এটার একটা কারণ হইতে পারে, আমি ধারণা করছি তখন, বা এই ধারণা না, আমি এই বিষয়টা আমি আমার ইয়েতে উল্লেখ করছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শব্দ সংগ্রহ করার সময় হাই স্কুল এবং কলেজের বাংলা শিক্ষকের ব্যবহার করছিলেন, তাই নিজে এত শব্দ সংগ্রহ করছেন না। তো এই শব্দ সংগ্রহ করার সময় আমি দেখছি, আমার ছোটোকালেও দেখছি যে অধিকাংশ স্কুলের শিক্ষক কিন্তু সিলেটি আসলা না, শিক্ষক বেশিরভাগ আসলা ময়মনসিংহ অঞ্চল থেকে। তাহলে ময়মনসিংহ অঞ্চলের মানুষ কিছু ময়মনসিংহ শব্দরে সিলেটি শব্দের মাঝে ঢুকাই দিছে, এবং এই বিষয়গুলো আলাদা করতে গেলে আমি শব্দগুলো আলাদা করতে গিয়া দেখা গেছে যে আমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অভিধানের যে শব্দ সংখ্যা, সিলেটি ভাষার শব্দ সংখ্যা, আমি আরও শব্দ সংখ্যা নিয়েও শব্দ সংখ্যা হয়তো প্রায় কাছাকাছি হয়ে যাব, খুব ব্যবধান বেশি হয়েছে না। এর কারণ হলো আমাকে প্রচুর শব্দ বাদ দিতে হয়েছে। বাদ দিতে গিয়ে আমার বারবার মনে হয়েছে আর আমি কি সিলেটি শব্দ কমাই দিলাম। তখন আমি আবার এই শব্দটা যাচাই করছি সিলেটের বিভিন্ন অঞ্চলে আছে কিনা। আবার ময়মনসিংহের একজনকে জিজ্ঞাসে, সৌভাগ্যক্রমে আমার পরিবারে একজন ময়মনসিংহের মানুষ আছিল, বৈবাহিক সূত্রে আসা, তো তারাও সহযোগিতা আমি তখন নিছি, নিয়ে তখন এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে। মানে আপনার খুব এটা খুব আপনার ভাবাইছে, এটা এই বিষয়গুলো আমার খুব ভাবাইছে। তো আপনার আমি জানতাম, আমি চাইলাম যে ওটা আপনার কোনো ঘটনা, যেমন জীবনে আপনি এটা ভুলছেন না বা ভুলরা না, এটা মানে ইন্টারেস্টিং ঘটনা থাকলে আমরা একটু হোকা এটা দর্শক হলে শুনবা। ইন্টারেস্টিং ঘটনা, এরকম ইন্টারেস্টিং খুব একটা ঘটনা মনে পড়ে না, তবে সবচেয়ে বেশি যেটা মনে পড়ে, আমি যখন ইউনিভার্সিটি ভর্তি হইলাম তখন আমার স্বাস্থ্য কম আছিল, একটু খুব পিচ্ছিল লাগতো আমারে। তো অনেকে জিগাই তো কই পড়ো, ইউনিভার্সিটিতে পড়ি, কোন ইউনিভার্সিটি পড়ো, এরপরে যখন জিগাই তো কোন সাবজেক্টও পড়ো, বাংলা। ও এরপরে আমার লগে আর মারতো না, মনে তো বাংলা পড়া মনে হয় আমি অপরাধ করে লিছি, এই কিতা একটা বিষয় পড়লা বাংলা পড়ায়। হ্যাঁ, তো এখন আমি যখন দেখি যে আমার সাথে অনেকে যারা ইকোনমিক্সও ভর্তি হয়েছিল, আমি প্রথম অবশ্যই ইকোনমিক্সও ভর্তি হয়েছিলাম, পরে চেঞ্জ করে বাংলাতে এলাম, ইকোনমিক্সও যারা পড়ছিল বা পলিটিক্যাল সায়েন্সও যারা পড়ছিল, তাদের মধ্যে অনেক কিন্তু বেকার আছে। আমি কথাটা এখনও কইতাম চাই, যারা আমার বাংলায় অনার্স পড়ের এখনও, তার মধ্যেও এইরকম হতাশা আমি দেখি অনেকের মধ্যে। কিন্তু সাবজেক্টটা আসলে বিষয় নয়, যে কোনো বিষয় নিয়ে যদি যে বিষয়টা পড়তে যার ভালো লাগে, সে যদি এই বিষয়টা ভালো করে পড়ে, তাহলে যে কোনো বিষয়টা কি ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করি। এই বিষয়টা আমার খুব নাড়া দিত, আমার খুব কষ্ট লাগতো মাঝে মাঝে, কিতাব পড়ো ও ও এরপরে আর মারতো না আমার লগে। দেখুন মানে বাংলাটারে খুব একটা নেগলেক্ট দেখা হইতো, বাংলা আবার পড়া লাগে, বাংলা পড়া লাগেনি, মানে বাংলা একটা সাবজেক্ট অথচ কিন্তু বাংলা কত কঠিন এটা। আজকে এক বাগনার লোকে দেখা হইলো, হে বাংলাতে এ প্লাস মিস করছে, এবং হে শর্মা আইছে বলে বাংলা আবার প্রাইভেট পড়া লাগেনি। আমি তো প্রাইভেট পড়ার দরকার নাই, কিন্তু বিষয়টা তুমি বুঝিয়া পড়ো, ব্যাকরণ যে একটা বিজ্ঞান, এই বিষয়টা আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রী আমরা বুঝাইতাম পারতাম। মানে এটা আসলে আমরার ব্যর্থতা, আমরা যারা শিক্ষক আছি তারার ব্যর্থতা, যে তারা বাচ্চারা এই জ্ঞানটা দিয়া উঠাইতে পারতাম না, যার কারণে তারা কিন্তু বাংলাটাকে একটু দূরে থাকে এবং বাংলা ভয় পায়। আর যখন বাংলার আপনি দেখুন জন্য বাংলা ব্যাকরণটা খুব বেশি ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, এটা রবীন্দ্রনাথ ইয়ে কইছিল, আসে গুটি গুটি বই ব্যাকরণ ছাত্র মরে আতঙ্ক। রবীন্দ্রনাথ সোনারতরীর কাব্যগ্রন্থের পুরস্কার কবিতার মধ্যে লেখছিল এই কথাগুলো। এই আজকে 17 বছর পরেও বাংলা সম্পর্কে আমরা ব্যাকরণ সম্পর্কে আমরা এই ভীতিটা কিন্তু ও জায়গাতে রয়ে গেছে, এটা আমরা দূর করতে পারছি না। আচ্ছা, তো দাদা আসলে আপনার যে বই, যেটা সিলেটের উপভাষা ব্যাকরণ ও অভিধান, এই বইয়ের মধ্যে মানে আলাদা কিছু আসেনি, বিশেষত্ব কোনো কিছু? প্রথম কথা হলো, হ্যাঁ ধন্যবাদ আপনারে, আমি প্রথমে শিরোনাম যদিও সিলেটের উপভাষা ব্যাকরণ বা উপভাষা এবং আঞ্চলিক ভাষা নিয়ে একটু বিতর্ক আছে, এবং যে সিলেটি ভাষা কি আঞ্চলিক ভাষা বা উপভাষা কি না, আপনাকে আলাদা ভাষা, এই বিষয়গুলোর আমি যে তাত্ত্বিক বিভিন্ন বিষয়, ভাষাতত্ত্বের যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো আমি আলোচনা করছি। আলোচনা করতে গিয়ে সিলেটি ভাষার উৎস অনুসন্ধান করতে গিয়ে আমি দেখছি যে সিলেটি মানুষের নৃতাত্ত্বিক পরিচয়টা কিতা। নৃতাত্ত্বিক পরিচয় আনতে গিয়ে আমি সিলেটের প্রাচীন ইতিহাস, একটা হলো ভৌগোলিক ইতিহাস, একটা হলো এই যে সমাজতাত্ত্বিক ইতিহাস, এই দুইটা বিষয় আমি আলোচনা করাতে গেছি। এবং এই আলোচনা করাতে গিয়ে আমি আরেকটা গুরুত্বপূর্ণ যে তথ্য আমার কাছে মনে হয়েছে, যে এর আগের অনেক লেখক দেখাইছেন যে সিলেটি মানুষের মানে এই ইসলামাইজেশন যখন হয়েছে তখন নিম্ন শ্রেণীর মানুষ ধর্মান্তরিত হয়েছে, কিন্তু আমি দেখছি যে সিলেটের এই বিষয়গুলো নিয়ে অতীত নিয়ে আমি খাস করতে গিয়ে ইতিহাস নিয়ে খাস করতে গিয়ে আমি দেখছি যে না, সিলেটের অনেক সম্ভ্রান্ত পরিবার
এমনকি জমিদার পরিবার তাদের জমিদারিত্ব টিকিয়ে রাখার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা একটা দিকে আমার কাছে মনে হয়েছে, আমার কাছে আমি এই জিনিসটা আনছি। তারপর আরেকটা বিষয় হলো সিলেটের ইতিহাস নিয়েও আমি দেখছি যে অনেক খুশি যে এই যে শাহজালালের বা তারও আগে বড়জোর 700 খ্রিস্টীয় 700 থেকে সিলেটের ইতিহাস, এর আগের ইতিহাস নাই। আমি দেখাইছি যে হ্যাঁ না, এর আগেও সিলেটের ইতিহাস আছে। যেমন রামায়ণ মহাভারতের কাহিনীতে, রামায়ণের কাহিনীতে যদি ভগদত্ত যে আসলা অসমের ভগদত্তর সাথে যে যুদ্ধ হয়েছিল, ভগদত্ত যে কুরুক্ষেত্রের যুদ্ধ অংশ নিছিলা, হ্যাঁ, এই যে অংশগুলো এগুলো মূলত ভগদত্তের সিলেট অঞ্চলেরই বা সিলেট আসাম তখন যে একই অঞ্চল ছিল। এবং এই বিষয়গুলোরে আমি পরবর্তী এই সময়ের যেই মানচিত্রগুলো আনছি, এসথেটিক সোসাইটির বাংলাপিডিয়ার যে মানচিত্রের সহায়তায় আমি এই জিনিসগুলো দেখাইছি যে এই পরিবর্তনগুলো এই সময় থেকে আরও আগের ইতিহাস আছে। এই ইতিহাসগুলো হয়তো আমরা আরও গভীরভাবে অনুসন্ধান করিয়া তুলে আনতাম পারি, তাইলে আরও সুন্দরভাবে আইব। আরেকটা জিনিস আমার বারবার মনে হয়েছে, এটা আমার একার পক্ষে সম্ভব হয়েছে না, আমার হয়তো কোনো পরবর্তী সময় আমার করার ইচ্ছা আছে, বা যদি আরও করে আমি সহযোগিতা করার ইচ্ছা আছে, যেটা অক্সফোর্ড ডিকশনারির যে জিনিসটা, যে প্রত্যেকটা শব্দের উপরে ক্লিক করলে শব্দের প্রনাউন্সিয়েশন শোনা যায়, উচ্চারণ শোনা যায়। আমার ইচ্ছা আছে সিলেটি ভাষার অভিধানের এরকম একটা ইবুক তৈরি করা, যে ইবুকে প্রত্যেকটা শব্দের উপরে ক্লিক করার সাথে সাথে শব্দের উচ্চারণটা শোনা যাইব। এবং এটা করার আগে প্রথমে আমি সিলেটি ভাষার প্রত্যেকটা শব্দরে আইপিএ দিয়ে লিখতে হইব, আন্তর্জাতিক বর্ণমালা দিয়ে লেখিয়া। এরপরে এই যে তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে যদি আমি প্রত্যেকটা উচ্চারণ রেকর্ড করি, তাহলে প্রত্যেকটা শব্দের পাশে এই উচ্চারণগুলো দিলাইলে, যেমন কিতারে অনেকে কিতা লেখে, আবার খিতা লেখে। আসলে খিতা নাই, খিতা আবার কিতা একবার পুরাপুরি ক না, এই যে একটু উচ্চারণের পার্থক্য, এই বিষয়গুলো আনার লাগিয়া হয়তো অনেক সময় আমরা যদি আন্তর্জাতিক বর্ণমালা দিয়ে লিখি, এটাও আমরা সাধারণ পাঠকে বুঝেন না। এটা একদম সবচেয়ে সহজ হইতো, যেটা অক্সফোর্ড ডিকশনারিতে যেরকম আছে, প্রত্যেকটা শব্দের পাশে যদি আমরা সাউন্ডটা দিলাইতে পারতাম। ঠিক আছে, এই কাজটা আমি মনে হইছে মানে এই কাজটা করা উচিত। খুব ভালো একটা উদ্যোগ আপনার, শুভকামনা থাকলো আপনার লাগে। আগামীতে আপনি ওটা অবশ্যই আমরা যারা আছি, আমরা সাধারণ যারা আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা তো এইগুলা থেকে হয়তো বেশিরভাগ দূরে, কিন্তু দেখা যাব যদি এই ধরনের আপনার যেটা হইরা যেভাবে এটারে তুলিয়া ধরতে চাইরা, এইভাবে সবর লাগি সহজ হইব, বুঝতে সহজ হইব, এবং অনেক না জানা বিষয় জানাও হইব। মোবাইলের মাধ্যমে এটা তখন দেখা যাইব, ইবুকটা মোবাইলেও ব্যবহার করতে পারবো, সফটওয়্যার যদি আমরা বানাইতে পারি আর কি। খুব ভালো একটা উদ্যোগ। তো আচ্ছা, আসলে আজকে আমরা সময় স্বল্পতার কারণে হয়তো আমরা প্রোগ্রামটা শেষ করতে হর, তো আগামীতে আমরা আবারও পাইমু আপনারে, অবশ্যই আশা রাখলাম। আর আমরা বাংলাভিউ টিভিতে আমরা সময় দিয়েছেন, এর লাগে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আর আপনার আজকে যেই আমরা এই স্টুডিওতে আইসেন, আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু হোক। আমি মনে করি সিলেট নেট না থাকলেও আমার অন্তরে সিলেট আছে, এবং সিলেটে দাঁড়ার করিয়া সিলেট নিয়ে আরও কিছু খাস আমি করিয়া যেতে চাই। সিলেটের মানুষ সবার প্রতি আমার রইব, যেরকম লন্ডনে বা বিদেশে যারা আছে, প্রথমত তারা বাঙালি, কিন্তু বাঙালি পরিচয় থেকেও তারা বড় করিয়া কয় আমরা সিলেটি। এই জিনিসটা যেন আমরা সিলেটি মানুষের মধ্যে এই বুথটুকু যেন থাকে। এই বুথ থাকা এর মানে এই নয় কিন্তু যে আমরা বাঙালি নাই, বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যালাম। আমরা বাঙালি, আবার আমরা সিলেটি বাঙালি। এই বিষয়টা যেন আমরা ধারণ করতে পারি, এবং সিলেটের ইতিহাস, সিলেটের ঐতিহ্য, সিলেটের সংস্কৃতির যেন আমরা টিকিয়ে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, এই আশাবাদ আমি সবার কাছে রাখি। সবাই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সময় স্বল্পতার কারণে যাইতাম গিয়েও আজকে, তো আগামী পর্বত আরও নতুন কেউ লইয়া আইমু, অথবা পুরানার মধ্যে আপনারা ইনবক্সও বারবার করা অমুক রানুকা তমুক রানুকা, কিন্তু আমরা হয়তো পারলাম না ইলান, মানে হয়তো কোনো সমস্যার কারণে দেখা গেছে এখন প্রায় সবরও হয়তো পূজা যার সেউর হয়তো বিয়া শাদি, ওই কারণে আমরা পুরাতন গেস্টের মধ্যে থাকি সেউরে আনতাম পারলাম না। তো আগামীতে আমরা চেষ্টা করবো আবার যেন আপনার মতামত অনুযায়ী আনতাম পারি। আর সেই পর্যন্ত আপনার ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। ধন্যবাদ।